প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, আপনারা শুনছেন প্রেত চক্র। আপনারা যে যেখান থেকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ দোল পূর্ণিমা এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটা শুরু করছি। আজ প্রেত চক্রের ৭৩ নম্বর এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা আছে। প্রথম ঘটনাটা বাংলাদেশ থেকে পাঠিয়েছে একটি ড্রাইভারের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা তারাপীঠ শ্মশানে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। আশা করছি আজকের এপিসোডটা খুব জমজমাট এবং ভয়ের হতে চলেছে। তোমরা সবাই পুরো এপিসোডটা শুনে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো। আর যারা নতুন আমাদের চ্যানেলটিকে ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, আমি রিফাত, বাংলাদেশ গাজীপুর থেকে। আমি তোমাদের প্রেত চক্রের অনেকগুলো ঘটনা শুনলাম, বেশ ভালো লাগলো, তাই আমার একটা শোনা ঘটনা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। ঘটনাটা 2019 সালে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার পরিচিত ট্রাক ড্রাইভারের কাছ থেকে শোনা, এবং তিনি একটা ছোটোখাটো ট্রাক চালাতো। তার নাম মমিন। একদিন দুপুরবেলা তিনি খেতে বসেছে, হঠাৎ তার কাছে ফোন আসে যে একটা ট্রিপ নিয়ে চিটং যেতে হবে। মমিন ভাই ঢাকাতে কাজ করতেন এবং সেখান থেকে চিটং যেতে অনেক সময় লাগবে। প্রথমে মমিন ভাই মানা করে দেয়, তারপর সেই লোক বলে, ভাই আপনাকে ভাড়া বেশি করে দেয়া হবে, খুব দরকার তাই বলছি, নাহলে আপনাকে বলতাম না। এটা শোনার পর মমিন ভাই রাজি হয়ে যায়। তখন মমিন ভাই জানে না যে কি জিনিস নিয়ে তাকে চিটং যেতে হবে। মমিন ভাই খাওয়া দাওয়া সেরে ফোন করে, বলে, ভাই কোথায় আসতে হবে? তখন ফোনের ওপারে থাকা লোকটি মমিন ভাইকে ঢাকার একটা বড় হসপিটালের নাম বলে এবং বলে সেইখানে তাড়াতাড়ি চলে আসতে। এটা শুনে মমিন ভাইয়ের কিছুটা সন্দেহ হয়, আর মনে মনে ভাবে যে হসপিটাল থেকে কি নিয়ে যেতে হবে কে জানে। আর বেশি কিছু না ভেবে একজন হেল্পার ছিল, তাকে সঙ্গে নিয়ে সে হসপিটালের কাছে গিয়ে আবার সেই লোকটাকে ফোন করে, তার সঙ্গে যোগাযোগ করে। তো মমিন তাকে জিজ্ঞাসা করে, ভাই কি জিনিস নিয়ে চিটং যেতে হবে? তখন সেই লোকটা বলে, ভাই আমার বাবা মারা গেছে, তার দেহটা নিয়ে আপনাকে চিটং যেতে হবে। আমি কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি এবং আমার দুলাভাই সঙ্গে থাকব, আপনার ভয় লাগার কোনো কারণ নেই। মমিন ভাই যেহেতু আগে কোনোদিন গাড়িতে কোনো লাশ ওঠায়নি, তাই তার একটু ভয় ভয় লাগছিল। পরে সেই লোক বেশি ভাড়া দেওয়ার জন্য বললে তখন আবার সে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর মমিন ভাই তার হেল্পার এবং মৃতদেহের সঙ্গে তার দুইজন আত্মীয়, মোট 4 জন মিলে রওনা হয় চিটং যাওয়ার উদ্দেশ্যে। হসপিটাল থেকে বেরিয়ে ঢাকা ক্রস করে যখন হাইওয়েতে উঠবে, কিছুক্ষণ পর গাড়িটার সামনের একটা চাকা বাস্ট হয়ে যায়। সেই নষ্ট চাকা খুলে আবার একটা নতুন চাকা লাগিয়ে গাড়ি ঠিক করতে করতে অনেকটা সময় লেগে যায়। তো সেখান থেকে বেরোতে বেরোতে প্রায় রাত 8টা বেজে যায়। তারপর 2 থেকে আড়াই ঘন্টা গাড়ি চালানোর পর গাড়িটা একটা জায়গায় থামায়। তারা কিছু খাওয়া দাওয়া করবে এবং তারপর রওনা দেবে। হাই রোডের ধারে গাড়ি থামিয়ে একটা টং দোকানে গিয়ে প্রথমে তারা চা খায়। তারপর রাতের খাওয়া সেরে পয়সা মিটিয়ে আবার যখন রওনা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এখানে বলে রাখি, যখন তারা খাওয়া দাওয়া করছিল তখন কিন্তু লাশের সামনে বা কাছে কেউ ছিল না, লাশটা গাড়িতেই ছিল। তো যে হেল্পারটা আছে সে গাড়ি থেকে কিছুটা দূরে টয়লেট করছিল। টয়লেট করে যখন সে ওস্তাদকে ডাকতে আসবে, তার কি মনে হয় সে গাড়ির ডালার ওপর উঠে একবার ভেতরের দিকে উঁকি দেয়। দেওয়া মাত্র সে একটা বিকট চিৎকার করে ওইখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। এবং সেই চিৎকার শুনে ড্রাইভার এবং তার সঙ্গে থাকা 2 জন ব্যক্তি তার দিকে দৌড়ে যায় এবং চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পর মনে হলো সে কিছুটা ভয় পাচ্ছে, কিছু দেখে প্রচণ্ড পরিমাণে তার ভয় লাগছে। তার ওস্তাদ তাকে জিজ্ঞাসা করে, কিরে তুই এখানে এমন চিৎকার করে অজ্ঞান হয়ে গেলি কেন? তখন সে হেল্পার যে কথাগুলো বলল সেটা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। বলল, ওস্তাদ আমি যখন ওখানে টয়লেট করে আপনাকে ডাকতে আসবো যে চলেন, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার গাড়ি ছাড়েন, গাড়ির সামনে দিয়ে আসার সময় আমি ভাবলাম দেখি ভেতরে তো কেউ নেই, লাশটা শুধু আছে, একটু উঁকি মেরে যাই। গাড়ির কাছে আসতে কিছু একটা মটমট করে
ভাঙার শব্দ পেলাম। আমার একটু কৌতূহল হলো এবং গাড়ির ডালার উপর উঠে লাশের দিকে যেই তাকাই এবং দেখি সেই লাশটা পুরো সোজা হয়ে বসে আছে, আর তার একটা হাত সে নিজেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই সাদা কাপড়টা যেটা দিয়ে লাশটা ঢাকা ছিল, কাপড়টা কালচে রক্তে ভরে গেছে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় খুবলানো। মনে হচ্ছে কেউ যেন তার শরীর থেকে কামড়ে মাংস ছিঁড়ে নিয়েছে। সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। সেই লাশটা আমার দিকে তাকিয়ে একটা অমানবিক হাসি দেয় এবং আমি সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। এইসব কথাগুলো বলে এক নিঃশ্বাসে শেষ করবার পর সে আরও বলে, ওস্তাদ, আমার খুব ভয় লাগছে, আজকে আমরা এখানেই থেকে যাই, রাত শেষ হলে তারপরে রওনা দিয়েন। তখন মমিন ভাই বলে, ধুর, রাত শেষ হতে অনেক সময় লাগবে, রাতের বেলা অন্ধকারে কি ভুলভাল দেখেছিস। তখন সেই ড্রাইভার আরও দুজনকে সঙ্গে নিয়ে ডালা খুলে ভেতরে যখন উকি দেয়, তারা দেখতে পায় লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই। লাশ যেমন ছিল তেমনই আছে, কিন্তু যে সাদার কাপড়টা দিয়ে লাশটা মোড়ানো ছিল সেই চাদরের মধ্যে কালচে রক্ত লেগে আছে। এখানে তাহলে প্রশ্ন হলো, লাশটা তো স্বাভাবিকই ছিল, কোনো ক্ষতচিহ্ন ছিল না, তাই রক্ত বেরোনোর কোনো উপায় নেই। তাহলে এই সাদা কাপড়ের উপরে এত রক্তের দাগ কিসের? তারপরে তারা সবাই মিলে নানান রকম দোয়া পড়ে এবং তারা সেখান থেকে রওনা দেয় এবং ভোরের দিকে তাদেরকে চিটং পৌঁছে দেয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এটা ছিল আমার শোনা একটা ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। আমার কাছে গাজীপুরের অনেকগুলি ভৌতিক ঘটনা আছে, আমি একটা একটা করে তোমাকে লিখে পাঠাবো। তুমি ভালো থেকো এবং প্রেতচক্রকে এগিয়ে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও যে প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা থাকে, সেটা তোমরা চটপট আমাদের সঙ্গে শেয়ার করতে পারো প্রেতচক্র23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের প্রেতচক্রের আসরে। ঠিক আছে, চলো আজকের দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার, আমি নয়ন। ঘটনাটি আমার সাথে ঘটেছিল অনেক বছর আগে। আমি তখন অনেক ছোট, বয়স 7 কি 8 বছর। আজকে সেই ঘটনাটা আমি তোমাদেরকে বলবো। সময়টা ছিল কৌশিকী অমাবস্যা। আমার বাবারা 4-5 বন্ধু মিলে তারাপীঠে মহাশ্মশানে কৌশিকী অমাবস্যায় ভান্ডারা দেবে বলে ঠিক করে। সেই শুনে আমি রীতিমতন বায়না করি। বাবা বাধ্য হয়ে আমাকে মাকে দুজনকেই নিয়ে যায়। তো প্রথম দিন যখন আমরা পৌঁছাই তখন বাজে বিকাল 4টে। মন্দিরের কাছে একটা হোটেল নিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকালবেলা চারদিকে ঘুরি। সন্ধ্যাবেলা তারামায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করে আসি। পরদিন কৌশিকী অমাবস্যা, তাই বাবা তার বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া জোগাড় করবার জন্য ব্যস্ত। সেই দিনের মতো রাতে আমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। পরদিন খুব ভোরে উঠে আমরা পুজো দিতে যাই। তারপরে বাবা এবং তার বন্ধুরা খাওয়া দাওয়ার জোগাড়ের দিকে ব্যস্ত হয়ে যায়। বিকালের দিকে একটু হালকা হলে আমাদের নিয়ে শ্মশানের দিকে ঘুরতে যায়। কিন্তু আমি তখন অনেকটাই ছোট হওয়ায় আমার শ্মশান জিনিসটা খুব ভয় লাগতো। তাই আমি যাব না বলে মাকে ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু তাও আমাকে বাবা এবং তার বন্ধুরা জোর করে, বলে চল আমরা আছি বলে নিয়ে যায়। বলে রাখি, সবাই খালি পায়ে ছিল আর আমার পায়ে জুতো ছিল। আমি মায়ের হাত ধরে শ্মশানের দিকে যাচ্ছি, এখন হঠাৎ করে একজন সাধু, তিনি জোর গলায় ধমক দিয়ে আমাকে বলে, এই ছেলে জুতো পায়ে কেন যাচ্ছে? এটা পবিত্র স্থান, এখানে জুতো পরে যাওয়া যায় না, খোলো। আমি ভয় পেয়ে জুতোটা বাইরে খুলে আসলাম। এখন যাচ্ছি, রাস্তার দুদিক দিয়ে দেখি ছোট ছোট ঢিপি হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এইগুলো কি? ওই সাধুটা বলল, এগুলো সিদ্ধ পুরুষদের সমাধি। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আমি ডান দিক বাঁ দিক দেখতে দেখতে হেঁটে চলেছি। দূর থেকে একটা উঁচু ঢিপির মতন দেখতে পেলাম। দেখলাম সেই ঢিপিটার ওপরে কিছুটা ছাড়া ছাড়া বড় বড় আগুন জ্বলছে। আমি মাকে বললাম, এইগুলো কি? মা বলল, এগুলো হচ্ছে চিতা। মা আরও বলল, যেসব মানুষেরা মারা গিয়েছে তাদেরকে এখানে এনে দাহ করা হচ্ছে। তখন আমি সেই দিকে তাকিয়ে সেই চিতাগুলোকে গুনতে থাকি। আমি মাকে বললাম, মা,
তাহলে 6জন মানুষ মারা গিয়েছে, 6টা চিতা জ্বলছে। মা ভালো করে দেখে বলল, না 5টা, ভালো করে দেখো। আমি বলছি, না মা 6টা। ততক্ষণে আমরা সবাই হাঁটতে হাঁটতে সেই ঢিপিটার কাছে এসে গেছি। ওই চিতাগুলোর মধ্যে একটা চিতার দিকে আমার হুট করে নজর গেল। সেই চিতাটা ছিল একটা বৃদ্ধ লোকের। সেই বৃদ্ধ লোকটার মাথাটা পেছন দিকে ঝুলে পড়েছে, তার সারা শরীর জ্বলছে, দুটো হাত দুদিকে ছড়িয়ে আছে, আর মাথাটা আমার দিকে কিছুটা কাত হয়ে আছে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম সেই মৃত লোকটা আমার দিকে তাকিয়ে দাঁত বার করে বীভৎস একটা হাসি দিচ্ছে আর আমাকে যেন ডাকছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয়ে চিৎকার করে মাকে জড়িয়ে ধরি। মা ভাবে হয়তো আমি প্রচণ্ড ভয় পেয়েছি, তাই আমাকে নিয়ে হোটেলে চলে যায়। সেই দিন থেকে আমার জ্বর এবং কিছুক্ষণ পরপরই আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্বর আসে আমি খালি বলি যে ওই লোকটা আমাকে ডাকছে, ওই মরাটা আমাকে শ্মশানে যেতে বলছে। এরপর নাকি শ্মশানে যাওয়ার জন্য খুব বায়না এবং জোরাজুরি করতে থাকি। আবার যখন আমার জ্বরটা কমে যায় তখন আমি আবার স্বাভাবিক হয়ে যাই। এই করে 3টে দিন কেটে গেল। 4র্থ দিন আমরা বাড়ি চলে যাওয়ার আগে আবার মায়ের দর্শনে যাই আর মন্দির থেকে আবার শ্মশানে যাই। এবার শ্মশানে ঢোকার আগে আমি জুতো খুলে তারপরে শ্মশানে প্রবেশ করি। শ্মশানের ভেতর দিকে সোজা ঢুকে ডান দিকে একটা অনেক পুরনো মন্দির আছে। সেটা কী ঠাকুরের মন্দির আমার এখন অতটা মনে নেই। সেখান দিয়ে যাওয়ার সময় একটা সাধু আমার দিকে তাকিয়ে বলে, কী রে, ভয় পেয়েছিস? এখানে আয়। আমি বাবার হাতটা ধরে সেই দিকে এগিয়ে গেলাম। সেই সাধু আমাকে বলল যে, কি দেখেছিস সেদিন রাতে, আমাকে বল। তখন আমি সেই দিন রাতের আজব ঘটনাটা তাকে বললাম এবং উনি বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে আমার শরীরে কয়েকবার ফু দেয়। এই রকম করে 3বার করার পর আমাকে বলে যে, যা, তোর আর ভয় লাগবে না, আর কোনো ক্ষতি হবে না। তাকে পয়সা দিতে গেলে সে কোনো পয়সা নেয় না। এরপর থেকে আমি আর কোনো রকম ভয় পাইনি। এটা ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। অনেক ছোটবেলায় ঘটনাটা ঘটেছিল, তাই অতটা ডিটেলস আমি বলতে পারলাম না। এই ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি পেটচক্র পরিবারের সঙ্গে শেয়ার করো। নমস্কার। কি ভয় লেগেছে? আশা করছি আজকের এপিসোডে তোমাদের একটু হলেও ভয় দেখাতে পেরেছি। আজকে 2টি ঘটনাই খুব ভয়ের ছিল। এই রকম ভয়ঙ্কর ঘটনা যদি তোমরা আরও শুনতে চাও তাহলে বেশি বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটিকে নতুন ভিজিট করছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তাহলে আমরা যখন ঘটনা আপলোড করব সরাসরি তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো সত্যি বা ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার বাবার থেকে শোনা, হতে পারে সেটা তোমার মায়ের থেকে শোনা বা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। খুব সহজেই pretchakro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা তোমরা ভয়েস করে আমাকে পাঠাতে পারো। সেটা একটা নির্জন জায়গায় বসে বা রাতে রেকর্ডিং করতে পারলে ভালো হয়, সেটাও আমাকে পাঠাতে পারো। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দেই আমাদের ঘটনাগুলো শুনবে আর আমাদেরকে সাপোর্ট করে যাবে। আজকের এপিসোডটা এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে বৃহস্পতিবার প্রেতচক্রের একটি নতুন এপিসোডে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দোল পূর্ণিমা এবং পরের দিন হোলি। তোমরা সবাই সাবধানে সুস্থভাবে দোল খেলবে। আর একটা রিকোয়েস্ট, কোনো রাস্তার কুকুর বা কোনো নিরীহ প্রাণীর গায়ে কোনো রকম রং দেবে না। আজকে এতটুকুই। সবাই আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন প্রেতচক্র। নমস্কার।